আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গ্রেগরি ম্যানকিউয়ের যে প্রিন্সিপালস অফ মার্কেট ইকোনমিক্স বইটা আছে সেই বইয়ের 21তম চ্যাপ্টার দ্য থিওরি অফ কনজিউমার চয়েসের ফার্স্ট পার্টটা দেখব এবং আমরা কয়েকটা পার্টে এই চ্যাপ্টারটা শেষ করব। ফার্স্ট এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে একটা প্রিন্সিপাল রিকল করতে হবে, সেটা হচ্ছে পিপল ফেস ট্রেড অফ। আমরা তো চ্যাপ্টার 1-এ 10টা প্রিন্সিপাল দেখে এসেছি ইকোনমিক্সের। এখন আমরা শুধুমাত্র ফার্স্ট প্রিন্সিপালটা একটু রিকল করব। আমরা কি জানি যে আমাদের রিসোর্স হচ্ছে লিমিটেড এবং আমাদের চাহিদা হচ্ছে আনলিমিটেড। মানে আমরা যখনই কোনো একটা কিছু চুজ করতে যাচ্ছি বা যাবো বা করি, তখন আমাদেরকে অন্য কোনো কিছু একটা গিভ আপ করতে হয়। আমরা কোনো একটা জিনিস যখন আমরা নিই তখন সেটার বিনিময়ে আমাদেরকে অন্য একটা কিছু ত্যাগ করতে হচ্ছে। এটাই হচ্ছে ট্রেড অফ। এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমরা যদি স্টাডিতে বেশি টাইম দিই, লেজার আমরা কম পাবো, এবং লেজারের যদি বেশি টাইম দিই, স্টাডিতে কম টাইম পাবো। একটা পেতে গেলে আরেকটাকে আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে বা গিভ আপ করতে হচ্ছে। এটাই হচ্ছে ট্রেড অফ। এই চ্যাপ্টারটাতে আমরা দেখব যে কনজিউমার কীভাবে চয়েস করে। কনজিউমারের নিড বা ডিমান্ড তো অনেকগুলোই, সে এতগুলোর মধ্যে থেকে সে কীভাবে কি চয়েস করে, কোন বান্ডেলটা চয়েস করবে, কোন কম্বিনেশনটা সে চয়েস করে, কেন করে, সেটাই আমরা এই চ্যাপ্টারে দেখব। এই চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটা টপিক দেখব। ফার্স্টে দেখব হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। এখানে আমরা দেখব যে মূলত এই ভিডিওটাতে আমরা বাজেট কনস্ট্রেন্ট নিয়ে দেখব যে বাজেট কনস্ট্রেন্টটা আসলে কী, কীভাবে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীভাবে ড্র করে, এবং হচ্ছে এখানে প্রাইস বাড়লে বা ইনকাম বাড়লে কমলে বাজেট কনস্ট্রেন্টটা কীরকম হয় সেটা দেখব। দেন আমরা দেখব হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে কনজিউমারদের একটা স্যাটিসফ্যাকশন লেভেল বোঝায়। এটা কিভাবে বোঝায়, এটার প্রপার্টি কী কী, এবং কমপ্লিমেন্ট গুড আর হচ্ছে কমপ্লিমেন্ট গুড সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে ইনডিফারেন্স কার্ভটা কীরকম হয় সেটাও আমরা দেখব। কনজিউমার্স অপটিমাল চয়েস, কোন পয়েন্টটা বা কোন চয়েসটা অপটিমাল হয় কনজিউমারের জন্য সেটা দেখব। দেন হচ্ছে ইফেক্টস অফ চেঞ্জ ইন ইনকাম, ইনকামের চেঞ্জ হলে কীরকম ইফেক্ট পড়ে সেটা দেখব। ইনফেরিয়র গুড অ্যান্ড গিভেন গুড কী সেগুলো দেখব। দ্য ইফেক্টস অফ চেঞ্জ ইন প্রাইস, প্রাইসের চেঞ্জ হলে কীরকম ইফেক্ট হয় সেটা দেখব। ইনকাম অ্যান্ড সাবস্টিটিউশন ইফেক্টও দেখব। ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট দুইটা আলাদা আলাদা ইফেক্ট, এবং দুইটার কারণে কনজিউমার কী ডিসিশন নেয় সেটা আমরা দেখব। দেন আমরা সবার লাস্টে হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। বাজেট কনস্ট্রেন্ট আসলে কি? A budget constraint shows all the combinations of two goods that a consumer can afford, given their income and the prices of the goods. মানে হচ্ছে একজন কনজিউমারের ইনকাম এবং বর্তমানে বাজারের দর অনুযায়ী গুডসের যে প্রাইস আছে, দুটোকেই বিবেচনা করে, দুটোকেই কনসিডার করে একজন কনজিউমার যে কম্বিনেশনগুলো চুজ করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, সেটাই হচ্ছে আমাদেরকে বাজেট কনস্ট্রেন্ট শো করে যে একজন কনজিউমার কোন কোন কম্বিনেশন চুজ করতে পারবে বা কোন কোন কম্বিনেশন সে অ্যাফোর্ড করতে পারবে। অবশ্যই সব তো অ্যাফোর্ড করতে পারবে না, কারণ তার তো প্রত্যেকটা মানুষের তো একটা নির্দিষ্ট বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী সে অ্যাফোর্ড করতে পারবে। এবং শুধু যে বাজেট, এই অ্যাফোর্ডের লেভেলটা ঠিক হয় ইনকামের ওপর তা তো না, অ্যাফোর্ডের লেভেলটা অবশ্যই ইনকামের ওপর ঠিক হয়, এবং সেই সাথে বাজারের যেই গুডসের প্রাইস লেভেল আছে সেই প্রাইস লেভেলের ওপরে ঠিক হয়। এখন আমরা দেখব যে গ্রাফিক্যালি কীভাবে আঁকা হয়। ধরি হার্লি একজন ব্যক্তি এবং তার ইনকাম হচ্ছে মাসিক $1200, এবং বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে তিনি দুটা গুডি কিনেন, একটা হচ্ছে ফিশ এবং একটা হচ্ছে ম্যাঙ্গো, এবং একটা ফিশের প্রাইস হচ্ছে $4, ম্যাঙ্গোর প্রাইস হচ্ছে $1। আমরা বাজেট কনস্ট্রেন্ট আঁকার আগে আমরা দুইটা অ্যাক্সিস নেব। আমরা দুইটা অ্যাক্সিসে দুইটা গুড নেব। এখানে আমরা এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ ফিশ নিচ্ছি এবং ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ ম্যাঙ্গো নিচ্ছি। মানে একটাতে নিচ্ছি ফিশের পরিমাণ, কতটা ফিশ সে কিনতে পারে বা কিনবে বা কেনা যাবে এবং অ্যাফোর্ড করতে পারবে, এবং আরেকটা অ্যাক্সিসে আমরা ম্যাঙ্গোর পরিমাণ নিচ্ছি। তো এখন আমি যদি প্রশ্ন করি যে হার্লি যদি তার এই $1200 পুরোটা দিয়ে ফিশ কেনে, কোনো ম্যাঙ্গো না কিনে, তাহলে সে কতটা ফিশ কিনতে পারবে? তখন কি করব? তখন অবশ্যই আমরা 1200কে 4 দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে আমরা পাবো হচ্ছে 300, রাইট? সো হার্লি যদি কোনো আম না কিনে শুধু মাছই কিনে, তখন হার্লি 300 ফিশ কিনতে পারবে, রাইট? এই পয়েন্টটাতে হার্লি 300 ফিশ কিনতে পারবে, মানে তার যতটুকু ইনকাম আছে পুরোটা ইনকাম দিয়ে সে 300 ফিশ কিনতে পারবে, বাট কোনো ম্যাঙ্গো সে কিনছে না। ম্যাঙ্গো কিনছে না বলেই সে 300টা ফিশ কিনতে পারছে। একইভাবে যদি বলি যে হার্লি কোনো ফিশ না কিনে শুধু ম্যাঙ্গো কিনবে, ম্যাঙ্গোর প্রাইস হচ্ছে $1, মানে 1200কে 1 দিয়ে ভাগ দিলে তো আমার 1200ই আসতেছে। তার মানে হার্লি যদি কোনো ফিশ না কিনে তখন সে 1200টা আম কিনতে পারবে। এই পয়েন্টটাতে ফিশের পরিমাণ হচ্ছে 0 এবং ম্যাঙ্গোর কোয়ান্টিটি হচ্ছে 1200। এই দুইটা হচ্ছে আমার এক্সট্রিম পয়েন্ট, এবং এই দুটো এক্সট্রিম পয়েন্টকে যখন আমি কানেক্ট করছি তখন আমি পাচ্ছি বা আমার বাজেট লাইন বা বাজেট কনস্ট্রেন্ট, এবং এর মাঝখানে আমার যে অংশটুকু আছে এই পুরোটুকু হচ্ছে আমার বাজেট সেট। এবং একজন কনজিউমার হার্লি সে তার এই যে লিমিটটা আছে এই লিমিটের মধ্যে প্রত্যেকটা পয়েন্টই, সেটা যে পয়েন্টই হোক না কেন, প্রত্যেকটা পয়েন্টই তার জন্য অ্যাফোর্ডেবল।
এই লাইনের ভেতরের বা লাইনের ওপরের যে কোনো পয়েন্টই তার জন্য অ্যাফোর্ডেবল, যে কোনো কম্বিনেশন এর মধ্যে সে যে কোনো কম্বিনেশনই চুজ করতে পারে। তার এক্সট্রিম পয়েন্টটা কোথায়? এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এই দুটো, এটা আর হচ্ছে গিয়ে এটা। তো এখানে আমরা দেখলাম যে আমরা একটা বাজেট কনস্ট্রেন্ট কিভাবে ড্র করতে পারি। দেন আমরা দেখব যে বাজেট কনস্ট্রেন্টের স্লপ বলতে কি বোঝায়। নর্মালি স্লপ বলতে আমরা কি জানি? আমরা স্লপ মানে জানি ঢাল, এবং স্লপের একদম কমন বেসিক জেনারেল সূত্র হচ্ছে ওয়াই এর ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্স, তাই না? সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে দেখি যে সি একটা পয়েন্ট এবং ডি একটা পয়েন্ট, এবং সি থেকে ডিতে যখন আসছি, এটা কি একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, রাইট? এবং সি থেকে ডিতে যখন আসছি তখন কি হচ্ছে যে হার্লি সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসলো, মানে সে এখন ডি পয়েন্টটাকে চুজ করতেছে, সি থেকে ডিতে আসতেছে। সিতে যখন ছিল তখন ম্যাঙ্গোর পরিমাণ ছিল 800 এবং ফিশের পরিমাণ ছিল 150, এবং ডিতে যখন আসছে তখন ম্যাঙ্গোর পরিমাণ থাকছে 600 এবং ফিশের পরিমাণ থাকছে 200। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হার্ডি যখন সি থেকে ডিতে নামছে তখন কি হচ্ছে, সে 200 ম্যাঙ্গো গিভ আপ করছে। সে 200 ম্যাঙ্গো তার কমছে, ডিতে আসার কারণে তার 200 ম্যাঙ্গো কমছে, বাট একটা জিনিস বাড়ছে, কি বাড়ছে? ফিশ বাড়ছে। ফিশ কতখানি বাড়ছে? ফিশের কোয়ান্টিটি 50, 150 থেকে 200-তে যাচ্ছে, মানে 50 বাড়ছে। সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসার কারণে হার্লির 200 ম্যাঙ্গো গিভ আপ করতে হচ্ছে, বাট 50 ম্যাঙ্গো সে পাচ্ছে, 50 ফিশ সে পাচ্ছে। 50টা ফিশের জন্য তাকে 200টা ম্যাঙ্গো গিভ আপ করতে হচ্ছে বা ত্যাগ করতে হচ্ছে। এখান থেকে আমরা স্লপ কি বলতে পারি? আমার যেই ওয়াই অ্যাক্সিসের যেই ডিফারেন্সটা আছে, মানে 800 থেকে 600 বাদ দিলে কত আসে? আমার 200। এখানে এটা নেগেটিভ কেন দেওয়া হচ্ছে? নেগেটিভ দেওয়া হচ্ছে কারণ এখানে তো কমছে, তাই না? তাই এটা হচ্ছে নেগেটিভ। দেন হচ্ছে আমার 150 থেকে 200 মানে 50 তো বাড়ছে, তাই এক্স অ্যাক্সিসের ডিফারেন্স হচ্ছে আমার 50, তো আমার স্লপ আসছে কত? 4, -4। এর মানে কি? এর মানে হচ্ছে হার্লি মাস্ট গিভ আপ 4 ম্যাঙ্গোস ফর 1 ফিশ। একটা ফিশের জন্য হার্লিকে 4টা ম্যাঙ্গো গিভ আপ করতে হচ্ছে। এটা আমরা ফিশ আর ম্যাঙ্গোর যে প্রাইস আছে সেটাও দেখতে পারি। আমরা দেখেছি যে ম্যাঙ্গোর প্রাইস কত ছিল? ম্যাঙ্গোর প্রাইস হচ্ছে $1, ফিশের প্রাইস হচ্ছে $4। এর মানে কি? এর মানে হচ্ছে একটা ফিশের জন্য হার্লি যদি একটা ফিশ কিনতে চায়, যেটার দাম হচ্ছে $4, তাহলে তাকে 4টা আম কেনার সমপরিমাণ যে টাকা, সেই টাকাটা ত্যাগ করে তাকে একটা ফিশ কিনতে হচ্ছে, রাইট? সো আমরা এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে আমরা একটা রিলেটিভ প্রাইস পাচ্ছি, মানে ডিরেক্ট নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া আমরা একটা প্রাইস বলতে পারছি যে একটা ফিশের প্রাইস কত। আমরা বলতে পারি যে একটা ফিশের প্রাইস হচ্ছে 4টা ম্যাঙ্গো, একটা ফিশের প্রাইস সমান 4টা ম্যাঙ্গোর প্রাইস। এটা দুইটা কমোডিটি কম্পেয়ার করে প্রাইস বলা যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রাইস। এবং এই স্লোপ অফ বাজেট কনস্ট্রেন্ট সমানই হচ্ছে রিলেটিভ প্রাইস। মানে কি? বাজেট কনস্ট্রেন্টের স্লোপ মানে হচ্ছে রিলেটিভ প্রাইস। এরপর আমরা 4টা গ্রাফ দেখব। এখানে এটা হচ্ছে আমার বাজেট কনস্ট্রেন্ট, ইনিশিয়াল বাজেট কনস্ট্রেন্ট। এটা এখন আমার ইনকাম যদি কমে যায় তখন কি হবে? এম মানে ইনকাম বোঝাচ্ছি, ক্যাপিটাল এম দিয়ে। এখন ইনকাম যদি কমে তখন ইনকাম কমলে কি হবে? আমার পারচেসিং পাওয়ার কমে যাবে। আমার যে 2টা গুড আমি কিনছিলাম, 2টা কমোডিটি কিনতে পারছিলাম, সেই 2টাই আমি কমিয়ে দেবো কেনা মানে কি? আমি কম কিনতে পারবো। তখন আমার বাজেটটা কি হবে? আমার বাজেটটা অবশ্যই ডাউনওয়ার্ড, ভেতরের দিকে চলে যাবে, তাই না? কারণ হচ্ছে তখন আমি কম কিনতে পারবো, তাই। আর যখন নিচের দিকে শিফট হচ্ছে, আর যখন আমার ইনকাম বাড়বে তখন কি হবে? তখন আমার বাজেট লাইনটা বা বাজেট কনস্ট্রেন্টটা ওপরের দিকে শিফট করবে, আপওয়ার্ড শিফট করবে। কেন? কারণ ইনকাম বাড়ার কারণে আমি বেশি কিনতে পারবো, 2টা গুডই আমি বেশি কিনতে পারবো, তাই। আবার যদি আমার ইনকাম এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এই ব্ল্যাক স্ট্রেট লাইনটা হচ্ছে আমার ইনিশিয়াল বাজেট পয়েন্ট। এখন কি হচ্ছে যে এই x1 দিয়ে তো আমি হচ্ছে গুড 1-এর কোয়ান্টিটি বোঝাচ্ছি এবং x2 দিয়ে গুড 2-এর কোয়ান্টিটি বোঝাচ্ছি, রাইট? এখন P1 মানে হচ্ছে গুড 1-এর প্রাইস। কোনো কারণে গুড 1-এর প্রাইস কমে গেল, বাট গুড 2-এর প্রাইস কিন্তু কমেনি, গুড 1-এর প্রাইস কমেছে। তখন কি হবে? গুড 1-এর প্রাইস কমেছে মানে কি? আমি আগে যে পরিমাণ গুড 1 কিনতে পারতাম, এই পয়েন্টে কিনতে পারতাম, এখন আমি তার থেকে বেশি কিনতে পারবো। এই রেড কালার স্ট্রেট লাইনটা হবে আমার নতুন বাজেট লাইন, মানে কি আপওয়ার্ড রোটেট হবে তখন আমার বাজেট লাইনটা। দেন যদি এখানে তো প্রাইস 1টা কমেছে, এবং এখন দেখবো যে যদি গুড 1-এর প্রাইসটা যদি আমার বেড়ে যায়, গুড 1-এর প্রাইসটা বেড়ে গেলে কি হবে? গুড 1-এর প্রাইস বেড়ে যাওয়া মানে হচ্ছে আগে আমি এই পরিমাণ গুড 1 কিনতে পারতাম, এখন আমি গুড 1 কতটুকু কিনবো? যেহেতু প্রাইস বেড়ে গেছে, মানে আমার পারচেসিং পাওয়ার হচ্ছে কমে গেছে, সো আমি আগের থেকে নিশ্চয়ই কম কিনবো। তখন আমার নতুন বাজেট লাইন হবে হচ্ছে এই রেড কালারটা।
এবং সেমভাবে X2 মানে হচ্ছে যদি গুড টু এর প্রাইস কমে বা বাড়ে, সেমভাবে বাজেট লাইন রোটেট করবে। আশা করি পুরোটা সবার বোঝা গেছে। এখন এটা হচ্ছে একটা ছোট্ট কুইজ, যে ড্র দ্য বাজেট কনস্ট্রেন্ট ফর আ পার্সন উইথ ইনকাম অফ $1000। এখানে ইনকাম দেওয়া আছে $1000 এবং পেপসির প্রাইস দেওয়া আছে $5, পিৎজার প্রাইস হচ্ছে $10। সো হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস বাজেট কনস্ট্রেন্ট? সো এখানে কি করতে হবে, আমাদেরকে প্রথমে বাজেট কনস্ট্রেন্টটা আঁকবো, আঁকার পরে আমরা এটার স্লোপটা বের করব। এবং বাজেট কনস্ট্রেন্টের স্লোপ মানে হচ্ছে রিলেটিভ প্রাইস। এটা একবার প্র্যাকটিস করলে আশা করা যায় যে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। নেক্সট ভিডিওতে আমরা ইনডিফারেন্স কার্ভ নিয়ে দেখব।